নেত্রকোনার হাওড়াঞ্চলে দিন দিন বজ্রপাতের আতঙ্ক বাড়ছে। হাওড়ের বাসিন্দারা জানান, আকাশে মেঘ জমার সঙ্গে সঙ্গেই শুরু হয় বজ্রপাত। প্রতি বছরই প্রাণ হারান কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষ। আবহাওয়াবিদরা বলছেন, তালগাছ সহ উঁচু গাছ রোপণ করলে বজ্রপাত কমার সম্ভাবনা রয়েছে। মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। হাওর মানেই হাজারো মানুষের জীবিকার গল্প, কিন্তু বর্ষা এলেই এই হাওরই যেন রূপ নেয় মৃত্যু ফাঁদে। বৃষ্টির মৌসুম এলেই হাওরে আতঙ্ক হয়ে দেখা দেয় বজ্রপাত। এখন আমরা বর্তমানে অনেক ভয় আতঙ্কের ভিতরে আমরা আছি। দিনের বেলা বাড়িতে পারি না, রাত্রে বেলা আমরা বাড়িতে পারি না। এখন কয়েক বছর ধরিয়া এই 5-6 বছর ধরিয়া মনে হয় যে আরো মানুষ এই যে দিন আইলে হরে কয়েকজনই মত আছে। জেলা প্রশাসনের তথ্য বলছে 2021 সালে 15 জন, 2022 সালে 3 জন, 2023 সালে 12 জন, 2024 সালে 5 জন, 2025 সালে 12 জন বজ্রপাতে মারা যান। আর এবছরের জুন পর্যন্তই প্রাণ হারিয়েছেন অন্তত 13 জন। নিহতদের অধিকাংশই খোলা মাঠ কিংবা হাওরে কাজ করার সময় প্রাণ হারান। তাই হাওরে বজ্র নিরোধক দণ্ড বসানোর দাবি করে এলাকাবাসী। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এগুলা নিরোধন করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, সেটা নিলে মনে হয় সবচেয়ে ভালো হয়। এই সরকারের কাছে আবেদন, আমরা কিভাবে ভয় থেকে বাঁচতে পারি ওইটাই দেখার জন্য আর কি। আর জনপ্রতিনিধিরা জানান, প্রাকৃতিক এই দুর্যোগ ঠেকানো যাবে না, কিন্তু ঠিকঠাক পরিকল্পনা, সময়োপযোগী অবকাঠামো এবং সচেতনতা বাড়াতে পারলে আরো অনেক জীবন বাঁচবে। বজ্রপাতে করণীয় তো মানুষের সচেতনতা তৈরি হতে হবে। বজ্রপাতের সময় বাইরে যাওয়া যাবে না এবং এই নিজেকে নিরাপদ রাখতে হবে। এ ব্যাপারে আবহাওয়াবিদরা বলছেন, ভৌগোলিক কারণে হাওর এলাকায় বজ্রমেঘ তৈরি হয়। তাই হাওরের নিরাপত্তায় তাল গাছ সহ উঁচু গাছ রোপণ করা দরকার। মেঘটা থেকে বজ্রপাতটা হয় কিউমুলোনিম্বাস মেঘ। এই মেঘের পরিমাণটা বেশি ছিল যখনকার সময় বজ্রপাত হয়েছে। এটাকে সংক্ষেপে বলে সিবি মেঘ। সিবি মেঘটা যদি বেশি থাকে, যে এলাকায় বেশি থাকবে এই এলাকায় বজ্রপাত বেশি হবে। আমাদের হাওর অঞ্চলটা হলো বজ্রপাতের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর প্রশাসন বলছে, শুধু বজ্র নিরোধক দণ্ড নয়, হাওরের বিস্তীর্ণ এলাকায় নিরাপদ শেল্টার জোন নির্মাণ করা দরকার। খুব শিগগিরই কারিগরি দল এলাকাগুলো পরিদর্শন করে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করবে। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি, তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বলেছি যে এটাকে করার জন্য, ট্যাকেল করার জন্য বজ্র নিরোধক দণ্ডর যে আমাদের জন্য উপযোগী হবে, যে শেল্টার জোন করা যায়, যেখানে এই ধরনের ইকুইপমেন্টও থাকবে এবং লোকজনকে যেন এই ধরনের ইনক্লিমেন্ট ওয়েদারে বা সিচুয়েশনে তারা যেন ওইখানে আশ্রয় নিতে পারে। নেত্রকোনায় বজ্রপাতে প্রতি বছরই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই মৃত্যু প্রতিরোধে স্থায়ী সমাধান চান এলাকার বাসিন্দারা। আল ইমরান, ৭১। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, ঘন ঘন বজ্রপাতের বিষয়ে আবহাওয়া কর্মকর্তারা কি বলছেন এবং জেলা প্রশাসন থেকে বজ্রপাত রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। তৃষা, প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন, হাওর বিস্তীর্ণ এলাকা, এখানে মূলত আশ্রয়ের কোনো স্থান থাকে না। এই হাওর অঞ্চলগুলোতে মূলত বজ্রপাতের সংখ্যাটা দিন দিন বাড়ছে। যদি আমরা একটি পরিসংখ্যান বলি, যেমন গত 5.5 বছরে বজ্রপাতে হাওর অঞ্চলে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 60 জন। আর আমাদের নেত্রকোনার যে বিস্তীর্ণ হাওরগুলো আছে, হাওরের বেশিরভাগ এলাকায় দেখা যায় যে মাইলের পর মাইল জায়গা ফাঁকা, এখানে কোনো আশ্রয় নেওয়ার স্থান থাকে না। যার কারণে হাওরে যে লোকজন মাছ ধরতে যায় বা হাওরে কাজ করতে যায়, ধান কাটা, মাছ ধরা, এছাড়া দেখা যায় গৃহপালিত পশু আনতে যায়, তখন এই বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। বেশিরভাগ যারা মারা যাচ্ছে এদের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে একেবারে নিম্ন আয়ের পরিবারের লোকজন বা পরিবারের একমাত্র কর্তা যারা থাকে, তারাই মূলত এই বজ্রপাতের শিকার হয়। আমরা যেটি লক্ষ্য করেছি যে শুধু মানুষ নয়, মানুষ ছাড়াও গৃহপালিত যে পশু আছে, পশুর মৃত্যুর সংখ্যা
এর কয়েক গুণ। যদি এই বছরের কথা বলি, যে এই বছর এই 6 মাসে ইতিমধ্যে 13 জন মৃত্যুবরণ করেছে। গত বছর যে সংখ্যাটা ছিল 12 জন, ইতিমধ্যে এই 6 মাসেই গত বছরের চেয়ে সংখ্যাটা বেড়ে গেছে। আমরা পরিবারগুলোর অবস্থা যেটি দেখেছি, যে একেবারে দারিদ্র পরিবারের লোকরা যেহেতু এই বজ্রপাতে আক্রান্ত হয়, পরিবারগুলো নিঃস্ব হয়ে যায় বজ্রপাতে আক্রান্ত হওয়ার পর। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক যেটি বলেছে যে জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসক কথা বলেছিল, তিনি হাওরে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন এবং হাওরে শেল্টার হোম স্থাপন এইগুলা নিয়ে পরামর্শ দিয়েছেন এবং সরকার থেকেও এগুলা নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে সুনামগঞ্জে বেশ কয়েকটি শেল্টার স্থাপন করা হয়েছে এবং বজ্রপাত দণ্ড স্থাপন করা হয়েছে। নেত্রকোনাও 11টি স্থাপন করা হয়েছে বিভিন্ন জায়গায়। তবে আমরা আবহাওয়াবিদের সাথে কথা বলেছিলাম, আবহাওয়াবিদ আমাদের যেটি জানিয়েছেন যে হাওর যেহেতু খোলা জায়গা, এখানে উঁচু কোনো গাছপালা না থাকায় মূলত হাওরে বজ্রপাতের সংখ্যাটা একটু বাড়ে। তৃষা, এই ছিল নেত্রকোনা থেকে বজ্রপাতের সর্বশেষ। সাগর, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মির্জা হৃদয় সাগর। টানা বৃষ্টিতে 3 পার্বত্য জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের শঙ্কা বেড়েছে। খাগড়াছড়িতে পানিবন্দী হাজারো মানুষ, তলিয়ে গেছে বসতবাড়ি, সড়ক, বিদ্যালয়, খেলার মাঠ ও মাছের পুকুর। বিচ্ছিন্ন হয়েছে সাজেকের যোগাযোগ, আটকা পড়েছেন শত শত পর্যটক। পাহাড়ে বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সবুজ মাহমুদের প্রতিবেদন। ছবি তুলেছেন শৈশব বর্মন ও মোবারক হোসেন শুভ। চেঙ্গি এবং মাইনী নদীর পানি এখনো বাড়ছে, তবে বৃষ্টি অব্যাহত থাকলে এই পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। পানি না কমা পর্যন্ত দুর্ভোগ কমার সম্ভাবনা নেই, সে সাথে আছে পাহাড় ধসের ঝুঁকি। সেজন্য সতর্ক করছে স্থানীয় প্রশাসন। যে রুমে ছিলেন সেই রুমে আপনারা ফেরত চলে যান। বসতবাড়ি, রাস্তাঘাট, বিদ্যালয় ও খেলার মাঠ তলিয়ে গেছে বন্যার পানিতে। ডুবে গেছে চাষ করা মাছের পুকুরও। বাড়ছে ক্ষয়ক্ষতি এবং জনদুর্ভোগ। এক কোমর রয়েছে রাস্তাতে, হাট বাজারে আসতে পারতেছি না বৃষ্টি পানির কারণে। যাতায়াতের সমস্যা, পানির ভিতরে যখন ঢুকে থাকতেও সমস্যা। বৃষ্টি যদি না হয় তাহলে আমরা তবু একটু স্বস্তির দিকে যাব। অটোওয়ালা ঘরের ভিতরে আটকে আছে, গাড়ি বাই করতে পারতেছে না, ওদেরও একটু সমস্যা আছে, কারণ খানা পিনার ব্যাপার স্যাপার আছে। ওদের রাস্তাঘাট ডুবে গেছে, মনে করেন যে অনেক সাজেক বাসী প্রায় 3-4 হাজার আটকে আছে, ওরাও আটতে পারতেছে না। খাগড়াছড়ির দিঘি নালায় বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ঘরে থাকতে পারি না, ঘরে এই হিউম্যান পানি, আমরা নামিয়ে যেদিকে কোনো কিছু পাক করতে পারি না, কিছু না। নষ্ট হয়ে গেছে, রাস্তাঘাটে পানি, আমরা চলতে পারতেছি না। আমরা হাঁস মুরগি যা চিন্তা বন্যা বাসে লয়ে গেছে, খাবার দাবার নাই, খাবার দাবার আমরা রান্নবো কই, খাইম কই, রান্না বাড়ার কোনো জায়গা নাই। এটি দিঘিনালা থেকে সাজেক যাওয়ার রাস্তা। এই রাস্তার বেশ কিছু জায়গায় এভাবে প্লাবিত হওয়ায় সাজেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আটকা পড়েছে প্রায় 500-এরও বেশি পর্যটক। বন্যার এই সংকটে আটকা পড়া পর্যটক এবং স্থানীয় বাসিন্দা দুই পক্ষই এখন অপেক্ষায় কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে। সবুজ মাহমুদ, 71, খাগড়াছড়ি। একটানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটির স্বাভাবিক জনজীবন। পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এই পর্যন্ত 4266 জন আশ্রয় কেন্দ্রে উঠেছে। এদিকে সদরের মগবান এলাকা থেকে ভেসে যাওয়া দলমনি চাকমার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অচিনছা রাখাইনের তথ্য ছবিতে প্রতিবেদন। টানা 5 দিনের বৃষ্টি, পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বেড়ে রাঙামাটি সদর সহ উপজেলাগুলোর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ। সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। বিলাইছড়িতে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। ভারী বৃষ্টির সময় ঝুঁকির কারণে রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। মানুষ অনেক কষ্টে আছে, মানুষ কেউ না খাইয়ে মরতেছে, কেউ পানিতে ডুবে মরতেছে,
অনেক কষ্টের মধ্যে আছে মানুষ। আমরা ঘর বাড়ি আছে যাই আছে বাইঙ্গা চুরে গেছে গেটি তো আমরা পালাইতে যেতাম পারি না, চুর আছে চুরেরা নিবো গা। খুব কষ্টতে আছি এখন চলাফেরা। আমাদের রাস্তা যেটা চলার রাস্তা ওইটা আমাদের ভাঙ্গা মাটিতে ভাঙ্গা রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন আমরা খুব চলাফেরা আজকে 4-5 দিন ধরে মানে কষ্ট হচ্ছে। পানি যাবে লেগে একটা রাস্তা করে দেয় না, এই রাস্তার পানি আমাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে যায় ভাঙ্গা যায়, এই জন্য আমরা অনেক কষ্ট হইতেছে। এই নির্মাঞ্চলে প্রায় বেশিরভাগ এলাকায় প্লাবিত হয়েছে, সবাই ঘরবন্দি, বের হওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত রাঙ্গামাটিতে 34টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, পার্বত্য 3 জেলায় 1300 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। আজকেই 1300 মেট্রিক টন, রাঙ্গামাটির জন্য 500 মেট্রিক টন, খাগড়াছড়ি এবং বান্দরবানের জন্য 400 মেট্রিক টন করে ইনিশিয়ালি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন আরো দেওয়া হবে এবং জেলা প্রশাসনকেও অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো কিছু আর্থিক অনুদান দেওয়া হবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন বলে জানান জেলা প্রশাসক। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় যে সকল জনগণ বসবাস করছিলেন তাদেরকে আসলে আমরা আশ্রয় কেন্দ্রে আনার, আমি বলবো যে শতভাগ না হলেও 99% আমরা সফল হয়েছি যে আমরা তারা আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে চলে এসেছে। এখনো যে সকল ঝুঁকিপূর্ণ এলাকায় জনগণ বসবাস করছে আমাদের মাইকিং চলছে, আমাদের প্রচেষ্টা আছে যে তারা যেন চলে আসে নিরাপদে। এই দুর্যোগময় সময়ে কোনো জানমালের যাতে ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে সবাইকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। পিন্টু হাজং, ৭১। চট্টগ্রাম নগরীর অনেক এলাকা থেকে পানি নেমে গেলেও এখনও ডুবে আছে নিচু এলাকা। হাঁটুসমান পানিতে তলিয়ে আছে অলিগলি, বাসা বাড়ির নিচতলা ও অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এতে ব্যাহত হচ্ছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। বাসিন্দারা জানান, সাময়িক সমাধান নয়, তাদের দরকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও স্থায়ী সমাধান। এদিকে বিভিন্ন এলাকা পরিদর্শন করে জনদুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দেন সিটি মেয়র। প্রণবেশ চক্রবর্তীর রিপোর্ট। ঘরে হাঁটু সমান পানি, বিদ্যুৎ ও পানি নেই, ডুবেছে ঘরের আসবাবপত্র, গ্যাসের চুলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বন্ধ রান্নাবান্না। এভাবেই পরিবারের সদস্যদের নিয়ে 3 দিন পানিবন্দী নগরীর সুন্নিয়া মাদ্রাসা নাজিরপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম মিয়া জানান, ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় অতি কষ্টে দিন কাটছে তাদের। পানি পড়ে আমার রুমের মধ্যে 3 ফুট পর্যন্ত পানি উঠছে। হঠাৎ করে পানি ঢুকে গেছে, অনেক চেষ্টা করছি রাখতে পারি নাই। একই অবস্থা ফাতেমা বেগমের। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে তাদের সহ আরো 4টি ঘর। প্রতিবেশীদের সাহায্য নিয়ে খাবারের ব্যবস্থা হচ্ছে তাদের। বাইরে বাইরে থাকতেছি, ঘরে থাকতে পারতেছি না, চকিটা উঁচু হয়ে চালের সাথে মিশে গেছে। আর এদিকেও মনে করেন অনেক কিছু চেলা সাপ অনেক কিছু ঘরে ঢুকে, তারপর পানির জন্য সারা রাত দিন এখন রাস্তা ঘুরতেছি। এখন একটু করে কমছে, রান্না বান্না তো করতে পারতেছি না। বৃষ্টি কিছুটা কমায় সড়ক থেকে পানি নামলেও উজিরপাড়ার মতো দুর্ভোগের একই চিত্র চট্টগ্রামের অনেক নিচু এলাকায়। পানি বেশি পানি উঠতেছে, পানি তো সচ্ছছে না। 2 তলা 3 তলা আছে, তারা তো মোটামুটি যারা নিচে আছে তাদের অনেক কষ্ট। এখনো আমি নাকি আজকে 3 দিন এখনো খাইনি আমি। গ্যাসটা তালায় ডুবে গেছে, আমরা খানা দানা খাইতে পারি না। দুপুরে কাতালগঞ্জ সহ কয়েকটি পানিবন্দী এলাকায় নালার উপর থাকা অবৈধ স্থাপনা সরাতে অভিযান চালায় সিটি কর্পোরেশন। এখন পানি নামার দিকে আছে, নামতেছে, বাট বৃষ্টি পুরাটা থামে নাই, আর এক পশলা আছে। সো এর মধ্যে যতটুকু আমরা পারি আমরা নামাই নিচ্ছি। বিভিন্ন জায়গায় পাহাড়ি ঢলের জন্য বালি এসে ড্রেন ব্লক হয়েছে, ওই ড্রেনগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। বৃহস্পতিবারও বিভিন্ন এলাকা ঘুরে দেখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। দুর্ভোগের এই সময়ে নগরবাসীর পাশে থাকার পাশাপাশি খাল নালার প্রবাহ ঠিক রাখতে সবার সহযোগিতা চান মেয়র। তারা বিল্ডিং করেছে, তারা কমপ্লিটলি সিমেন্টিং করে ফেলেছে, পানি যাওয়ার জন্য ছোট্ট সরু জায়গা রেখেছে এবং ইভেন আরও সামনে যখন গেছি একটা ছোট্ট টানেলের মধ্যে দিয়ে পানি যাচ্ছে, যেটা আসলে অনেক সময় ওখানে যদি পলিথিন আঁকড়ে থাকে পানি আর যেতে পারছে না। কিছু জায়গায় আমাদের ইন্টারভেনশন লাগবে, কিছু জায়গায় ভাঙতে হবে, না ভাঙলে পরে আমরা ড্রেনটাকে বড় করতে পারবো না। এবং আর কিছু জায়গায় আমাদের খালটাকে আইডেন্টিফাই করেছে, এই খালটা আমরা করে দিতে হবে। বৃষ্টিপাত কমলে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হবে, তবে এ থেকে স্থায়ী সমাধান চান বন্দর নগরীর বাসিন্দারা। এখনো পর্যন্ত হাঁটু পরিমাণ পানিতে ডুবে আছে নিচতলা বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান। তাদের দাবি, ভারী বৃষ্টি হলে এই ধরনের চিত্রের পুনরাবৃত্তি ঘটে, তাই কোনো আশ্বাস নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চান তারা। প্রণবেশ চক্রবর্তী, নাজিরপাড়া, ৭১, চট্টগ্রাম।
দর্শক, চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম, জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। এলাকার পানি নিষ্কাশনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। তিশা, শুভ সকাল। গতকাল রাত থেকে আসলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে, তো যার কারণে এখানে চট্টগ্রামের যদি ভারী বর্ষণ হয় তখন আসলে যেসব নিচু এলাকাগুলো আছে সেগুলোতে আসলে পানি উঠে যায়। তো নগরের যে নিচু এলাকাগুলো আছে, পাঁচলাইশ, কাতালগঞ্জ, 16 শহর, প্রবর্তক মোড়, এইসব এলাকায় আমরা দেখেছি যে ভারী বর্ষণ হলে পরে এখানে আসলে হাঁটু থেকে কোমর পানে উঠে যায়। তবে গতকাল রাত থেকে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে, এই কারণে এই যে নগরের যে প্রধান সড়কগুলো আছে সেই সড়ক থেকে কিন্তু আসলে পানিটা কিছুটা সরে গেছে। তবে যেগুলো নিচু এলাকা আছে ওইসব নিচু এলাকায় এখনও আসলে পানি আছে, যেহেতু এখনও বৃষ্টিপাত পুরোপুরি থেমে যায়নি। তো এই কারণে আমরা দেখছি যে ওইসব নিচু এলাকা থেকে কিন্তু পানি এখনও সরে যায়নি। এবং ওইসব যেহেতু আপনি জানেন যে চট্টগ্রাম নগরে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনের প্রকল্পের কাজটি চলমান রয়েছে, এগুলো একটু পুরোপুরি শেষ হয়ে যায়নি। তো এই কারণে এখনো পর্যন্ত আসলে পুরোপুরি জলাবদ্ধতা মুক্ত আসলে হচ্ছে না নগরী। এবং মেয়র বলছেন যে আসলে এখনো কিছু কাজ চলমান রয়েছে, এই কারণে ওই যেসব এলাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে ওইসব এলাকার নিচু এলাকাগুলো এখনো আসলে ভারী বর্ষণ হলে পরে পানির নিচে তলিয়ে যায়। তো এর বাইরে চট্টগ্রাম নগরীতে আরেকটি প্রধান সমস্যা, সেটা হচ্ছে যেহেতু এখানে অনেকগুলো পাহাড় রয়েছে এবং পাহাড় ধসের একটা আশঙ্কাও থাকে। তো গত 4 দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ফলে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিনিয়ত সেখানে মাইকিং করা হচ্ছে এবং ওখানে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে আনার চেষ্টা হচ্ছে। এবং এখানে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেই আশ্রয়কেন্দ্রগুলোকে তারা আসলে নিয়ে আসছেন। তবে এখানে যখন ভারী বর্ষণ শুরু হয় তখন সেই যারা বসবাসকারী আছে, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী আছে, তারা আসলে ওই সময় আশ্রয়কেন্দ্রে আসে এবং বৃষ্টিটা থেমে গেলে তারা আবার তাদের বাসস্থানে চলে যায়। ফলে অনেক সময় আসলে এটা একটা ঝুঁকির কাজ হয়ে যায়। এবং আপনি জানেন যে এর আগেও অনেকগুলো পাহাড়ে যখন ভূমিধস হয়েছিল এবং অনেকেই আসলে মারা গেছেন। এই কারণে প্রশাসন প্রথম থেকে আসলে তৎপর যেন ভূমিধসের কারণে আসলে কেউ যেন মারা না যায়। তারপরেও চট্টগ্রাম নগরীতে এবং সীতাকুণ্ডের 2 জন ভূমিধসে মারা গেছেন এবং 2 জন আহত হয়ে হাসপাতালে আছেন। তো এর বাইরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যারা জলাবদ্ধতা আছে তাদেরকে সহায়তা করার চেষ্টা করছে, বিশেষ করে শুকনো খাবার দিয়ে। আর গতকালকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সমস্ত সেবা সংস্থাকে নিয়ে একটা মিটিং হয়েছে এবং সেখানে তারা অনেকগুলো বিষয় আসলে ঠিক করেছেন। তবে এখানে যে নগরীতে যে প্রধান জলাবদ্ধতার যে প্রধান যে সমস্যাটা, সেটা হচ্ছে আসলে বিভিন্ন খাল নালাগুলো আসলে অবৈধভাবে দখল হয়ে আছে। সেই দখল থেকে আসলে মুক্ত করে এবং যে চলমান যে প্রকল্প সেটির কাজ শেষ হলে পরে তখন আসলে হয়তো জলাবদ্ধ মুক্ত চট্টগ্রাম নগরে আমরা পাবো। তবে নগরবাসী বলছে যে প্রতি বছর আসলে শুনে আসছে যে বর্ষা হলে তারা শুনছে যে সামনের বছর হয়তো জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। তবে মুক্তি পাবে। রাজীব বড়ুয়া, আপনি আছেন আমাদের সঙ্গে, থাকবেন নিশ্চয়ই, আবারও যুক্ত হব। দর্শক, চট্টগ্রাম থেকে জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। কয়েকদিনের ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে। মাদার ভেসেল থেকে পণ্য খালাস প্রায় বন্ধ। বেশিরভাগ এলাকায় পানিতে ডুবে যাওয়ায় তৈরি পোশাক শিল্পও পড়েছে নানা সংকটে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। সাগর উত্তাল থাকার পাশাপাশি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নগর এলাকায় লাইটারের জাহাজ চলাচল অনেক ঝুঁকিপূর্ণ, যে কারণে পণ্য খালাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমাদের আউটার অ্যাঙ্কারেজে যে জাহাজে মালামাল হ্যান্ডলিং হয়, সেক্ষেত্রে যে মালামালগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন খাদ্যশস্য, সার, এই ধরনের পণ্য হ্যান্ডলিং করতে গেলে নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলোর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। শিপিং এজেন্টদের দাবি, জাহাজের আকার ও চার্টার চুক্তির ধরন অনুযায়ী প্রতিটি মাদার ভেসেলকে প্রতিদিন গড়ে 15 থেকে 20 হাজার মার্কিন ডলার পর্যন্ত অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। একে তো মাদার ভেসেলের ক্ষতি, তার পার ডে ড্যামারেজ, তারপরে যে লাইটার ভেসেলগুলো, সেই লাইটার ভেসেলগুলো বসে আছে। তো এখানে সব কিছু মিলে এটা একটা স্থবির অবস্থা। এদিকে টানা বৃষ্টিতে তৈরি পোশাক খাত ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। উপকূলের বিভিন্ন এলাকায় রাখা কন্টেনারগুলোতে পানি ঢুকে পণ্য নষ্ট হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। বহু কারখানায় পানি ঢুকে মেশিনারিজ নষ্ট হয়েছে। আমাদের এতগুলি স্টাফ, রপ্তানির মধ্যে দেরি হয়ে যাচ্ছে, বায়ার কি করে, ক্ষতিটা অনেক বেশি। বৃষ্টি যদি শেষ হয় তাহলে বোঝা যাবে আর কি।
ক্ষতির পরিমাণ অনেক। বিভিন্ন স্টোর, ওয়্যার হাউস, ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় পানি ওঠার কারণে সেখানে আমাদের কিছু মালামাল নষ্ট হচ্ছে। তৃতীয় হচ্ছে যে আপনার আইসিডিতে যে আমাদের কন্টেনার আছে, যে মালগুলো আসবে সেগুলো অলমোস্ট আমরা দেখতে পেয়েছি যে অলমোস্ট 3-4 ফুট পানির মধ্যে আসে। তো ডেফিনেটলি ওই কন্টেনার যে মালামাল ঠিক আছে কিনা এটা প্রশ্নবোধক। অন্যদিকে চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজ ভেড়া কিংবা কন্টেনার ওঠানামা অনেকটা স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে ডেলিভারিতে কিছুটা ধীর গতি সৃষ্টি হয়েছে। পিন্টু হাজং, ৭১। সাগরের লঘুচাপের কারণে উপকূলীয় অন্যান্য এলাকার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সমুদ্রে রয়েছে উত্তাল অবস্থায়। পটুয়াখালীর কলাপাড়ার চর বিজয় মোহনায় মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ হয়েছে 5 জেলে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা। আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টি না কমলে বন্যার পূর্বাভাস দিয়েছে জেলার পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। আজও উত্তাল পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা বঙ্গোপসাগর। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মাছ শিকারে যাওয়ার ট্রলার চর বিজয় মোহনায় ডুবে গেলে নিখোঁজ হন 5 জেলে। আজকে যে আমরা উদ্ধারের জন্য 3টে বোট পাঠাইছি, কিন্তু 3টা আসলে তাও ঝুঁকিপূর্ণ। তো আমরা যে এই বোটটা যে আমাদের অনেক খুঁজিয়া বা আমাদের কুলে কিনারে আসতে পারবে, তাও এরকম কোনো আমাদের বিশ্বাস নাই। পটুয়াখালীতে এখন বৃষ্টি কমলেও কয়েকদিনের বৃষ্টিতে জেলা শহর সহ নিচু এলাকা জলাবদ্ধতা তৈরি হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে জারি করা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 7ম দিনের মতো বহাল রয়েছে। গভীর সাগরে মাছ ধরতে যাওয়া অনেক ট্রলার নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। টানা বৃষ্টিতে একবারে ক্ষেত মনে করেন একবারে মানে মরুভূমি হয়ে গেল পানিতে। ঠিক আছে, এটা আর কি সুলিজের কারণে এখন হইতেছে, যা পড়তেছে উপরের তলে পড়তেছে, কিন্তু ওরা আবার আটকে রাখছে। ভোলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বর্তমানে আবহাওয়া উন্নতি হলেও আকাশ এখনো মেঘাচ্ছন্ন। আমাদের রাস্তাঘাটে খুবই পানি জমে থাকে, স্কুলে ফলাফল যেতে খুব সমস্যা। আজ যা বহুদিন তালাকি বৃষ্টি হইতে আছে, পরে 8-9 দিন মানুষ কাম কাজে যাইতে খুবই সমস্যা। বরগুনায় সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। এদিকে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনায় টানা বৃষ্টিতে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে জেলার কোনো নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। সুনামগঞ্জে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে হাওরে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, আগামী 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকায় আশেপাশের উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নদীর পানি মৌসুমীর বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলের স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নিম্নাঞ্চল সমূহে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জেলা প্রশাসক জানান, বন্যা মোকাবেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুকনো খাবার, আমাদের জিআর চাল, যে দুর্যোগকালীন জিআর চাল, সেগুলো যথেষ্ট পরিমাণে মজুদ আছে। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যদি সামনে দুর্যোগ আসে, বিশেষ করে বন্যা আসে, তো তা আমরা মোকাবেলা করার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত আছে। মৌলভীবাজারেও বেড়েছে জেলার সব নদ নদীর পানি, তবে বন্যার সংখ্যা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শাকিলা শম্পা, ৭১। হবিগঞ্জ সদরের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। এতে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে কালীগঞ্জ এলাকার বাঁধের একটি অংশ হঠাৎ ভেঙে যায়। মুহূর্তে নদীর পানি আশপাশের নিম্নাঞ্চলে ঢুকে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বন্যার আশঙ্কায় অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার নিয়ে আশ্রয়ের জন্য ঘর থেকে বের হয়ে যান। রাতেই কেউ আশ্রয় নেন ভাঙা বাঁধের উঁচু অংশে, আবার কেউ স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে উঠেছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধ সংলগ্ন এলাকায় অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছিল। এতে বাঁধের ওই অংশ দুর্বল হয়ে পড়ে। এরপর রাতে পানির স্রোতে বাঁধটি ভেঙে যায়। পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের হাওড় নদীতে দ্রুত পানি বাড়ছে। এরই মধ্যে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা পার হয়েছে। বাড়ছে সুরমা নদীর পানিও। তাহিরপুরের সড়ক তলিয়ে জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আগামী 72 ঘন্টায় উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যার আতঙ্কে আছে নিচু এলাকার বাসিন্দারা। বন্যা মোকাবেলায় 1311টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ 265 মিলিমিটার বৃষ্টি হয়েছে সুনামগঞ্জে। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়ছে জেলার সবকটি নদ নদী ও হাওরে। কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্টে পানি বিপদসীমা পার হয়েছে। আগামী 72 ঘন্টায় উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জেলার সুরমা, বৌলাই সহ অন্যান্য নদীর পানি বিপদসীমা পার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে সুনামগঞ্জ জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল সমূহ স্বল্প মেয়াদী বন্যায় আক্রান্ত হতে পারবে মর্মে আশঙ্কা করা যাচ্ছে। এদিকে ঢলে তলিয়ে গেছে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক। এতে জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে মানুষ। নাও ঠিকমতো পাওয়া যায় না, আমরা নাও জাল কিংবা কোনো সামর্থ্য নাই, গাড়ি চালাই টকাই। পাহাড়ি ডোলে যখন পানি আসে তখন বাড়ি ঘরে পানি হয়ে পরে রাস্তা তলা হয়। আরো পানি প্রচুর বেড়ে গেছে, এখন যে মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় আছে। এই রাস্তার মাঝে পানি ঢুকুনে বন্যা আশ্রয় বন্যা, আমরা ওই নৌকা লইয়া নৌকায় যে মানুষ যায়, এই রাস্তার কারণে পানি অসুবিধার কারণে আমরা যেতে পারি না। বন্যার আশঙ্কার কথা জানিয়ে জেলা প্রশাসক বলছেন, পরিস্থিতি মোকাবেলায় 1311টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। পাশাপাশি যেটা আমরা বলেছি যেন সাধারণ জনগণকে সচেতন করার জন্য যেন সেখানে মাইকিং করা হয় এবং মসজিদ মন্দিরে যেন সেটা প্রচারণা চালানো হয়। তো আমার মনে হয় এবং দৃঢ় বিশ্বাস করি এবং অতীতের মতো এখন এবারও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবাই প্রস্তুত আছে দুর্যোগ নিয়ে। টানা বৃষ্টিতে সুনামগঞ্জের নদী তীরবর্তী নিচু এলাকা ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। এতে বাড়ছে ভোগান্তি। মনিরা কাজুরি, ৭১। দর্শক, সুনামগঞ্জের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, একটু জানাবেন নদ নদীর পানি কোন পর্যায়ে রয়েছে এই মুহূর্তে এবং কোন কোন এলাকায় বেশি পানি ঢুকে পড়েছে, এর কারণে কত মানুষ দুর্ভোগে রয়েছে? তৃষা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটিতে যেমনটা দেখানোর চেষ্টা করেছিলাম, সুনামগঞ্জে যে নদীর পানি বাড়ছে গতকালকে থেকেই এই তথ্য আমরা জানাচ্ছিলাম বিভিন্ন সংবাদে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এই যে আমার ঠিক পেছনেই সুরমা নদী এবং সুরমা নদী পানি টইটম্বুর হয়ে আছে। গত রাতে বৃষ্টি হলেও শেষ দিকে আসলে বৃষ্টি কম হয়েছে এবং এখনো পর্যন্ত সকাল অবধি বৃষ্টি হয়নি। এ কারণেই বৃষ্টি না হওয়ার কারণে ধীর গতিতে আসলে পানি বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হয়েছে যে আগামী 48 ঘন্টা উজানে বৃষ্টিপাত হবে। এর ফলে সুরমা নদী সহ কুশিয়ারা সকল নদ নদীর সমতল বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু কুশিয়ারার যে মারকুলি পয়েন্ট আছে সেটি বিপদসীমার উপর দিয়েই যাচ্ছে। তবে সুরমা নদীর পানি এখনো বিপদসীমা ছাড়ায়নি। আমি জেলা প্রশাসক মিনহাজুর রহমানের সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন, তারা এই বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। বিশেষ করে যে ধরনের উদ্ধার তৎপরতা, ত্রাণ কার্যক্রম সবগুলোই তারা প্রস্তুত রেখেছেন। প্রায় 1300টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন। এছাড়া যদি বলি, জিয়ার চাল, শুকনো খাবার প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। আসলে তিনি বলেছেন যে এখনো পর্যন্ত ওই ধরনের অবস্থা তৈরি হয়নি। যদি প্রতিকূল বা বন্যা পরিস্থিতি দেখা দেয় তখন সংশ্লিষ্ট এলাকায় ত্রাণ তৎপরতা চালানো হবে। তো এই ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ। শহীদ নূর আহমেদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে নদ নদীর পানি বেড়েছে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ। যমুনা নদীর তীব্র স্রোতে ভাঙনের মুখে পড়েছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের ভাঙনে সব এলাকার অন্তত 40টি বসতঘর বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে আছে 4তলা মাদ্রাসা ভবন সহ অন্তত শতাধিক বাড়ি। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, ভাঙন কবলিত এলাকাগুলো পর্যবেক্ষণের পাশাপাশি জিও ব্যাগ দিয়ে জরুরিভাবে কাজ করা হচ্ছে। রনি মিয়ার ক্যামেরায় মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। পাহাড়ি ঢলে উজানের পানিতে গত কয়েকদিন ধরে ফুলে ফেঁপে উঠেছে উত্তাল যমুনা। এতে শুরু হয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে দৌলতপুর উপজেলার বাগুটিয়া, বাচামারা, জিয়নপুর ও চরকাটারি ইউনিয়নের অন্তত 40টি বসতবাড়ি।
সহায় সম্বল হারিয়ে ভাঙ্গন কবলিতরা আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে। আমরা 12টার দিকে ভাঙনে রাখছি, আমরা কিছুই করতে পারিনি, আমরা ঘুমিয়েছিলাম, সবাই ডাক উঠেছে, আমরা পরে পোলাপান নিয়ে ঘর থাবাইছি। আমাকে বাড়ি ঘর গাঙ্গে ভেঙে চলে গেছে, এখন আমাকে থাকার মতো ব্যবস্থা আর এই নদী দিয়ে বানিতে দিলে পারে আমরা তাও একটু কুল কিনারা পাই। ভাঙ্গন ঝুঁকিতে পড়েছে ভাগুটিয়া ইউনিয়নের চরকালিকাপুর শুক্রিয়া দাখিল মাদ্রাসার 4তলা ভবন। স্থানীয়দের আশঙ্কা ভাঙ্গন অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে মাদ্রাসা ভবনটি বিলীন হয়ে যাবে। এতে বিপাকে পড়বে 500-রও বেশি শিক্ষার্থী। এরিয়াটা পেয়েছে মনে করেন 1 ঘন্টার মধ্যে ক্লিয়ার। 3টে ঘর সহকারে নিজ পাতায় দাইবে গেছে। এখান থেকে 200 মিটার দূরের থেকে ভাগতে ভাগতে রাত্রের অন্ধকারে এভাবে চলে আসে। মাদ্রাসার শিক্ষকরা জানান, ভবনের নিচের মাটি সরে যাওয়ায় পুরো স্থাপনাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এরই মধ্যে সীমানা প্রাচীর ও সামনের অংশ নদীতে চলে গেছে। উপজেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন আসবাবপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এ অবস্থায় আতঙ্কে আছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এখন আমাদের দাবি, এলাকায় যদি এই প্রতিষ্ঠান ভেঙে যায়, ছেলেপানগুলো এখানে শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সাময়িকভাবে ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। সরকারি ক্ষতি যতটুকু আমরা রোধ করতে পারি সেই অনুযায়ী আমরা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং প্রকৌশল অধিদপ্তর সহ মাদ্রাসা কর্তৃপক্ষ সকলে মিলে চেষ্টা করছি যতটুকু কি করা যায়। যে বালিগুলো স্রোতের কারণে বা গুণনের কারণে বালিগুলো সরে যায়, যার কারণে আমাদের জিও ব্যাগগুলো সেখান থেকে স্থানান্তরিত হয়ে যায়, পরে সেই জায়গাগুলো আবার সেটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। অর্থাৎ আমাদের চেষ্টা অব্যাহত আছে। শুধুমাত্র আপৎকালীন ব্যবস্থাপনা নয়, ভাঙ্গন প্রতিরোধে স্থায়ীভাবে নদী শাসনের দাবি এলাকাবাসীর। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। দর্শক, যমুনা নদীর ভাঙনের খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, একটু জানাবেন, নতুন করে কোনো এলাকায় কি ভাঙনের মুখে পড়েছে কিনা, ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং এ বিষয়ে উপজেলা প্রশাসন কি বলছে? তিশা নতুন করেও ভাঙছে, অর্থাৎ ভাঙন কিন্তু অব্যাহত আছে। যেমনটি বলছিলাম, আমরা যমুনার উত্তাল নদীর ভাঙনে সে দৌলতপুর উপজেলার 4টি ইউনিয়নের আপনার বেশ কয়েকটি গ্রামের প্রায় 40টি বাড়ি এরই মধ্যে নদীতে বিলীন হয়ে যায়। এর বাইরে শতাধিক বাড়িঘর কিন্তু এখনো হুমকির মধ্যে। আর যেমন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছিলাম, যে একটি দাখিল মাদ্রাসার 4তলা ভবন, সেটি একেবারেই হুমকির মুখে। এবং উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু ভাঙন প্রতিরোধে কিছু জায়গায় তারা কাজ শুরু করেছে। এরই মধ্যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে মানিকগঞ্জের 2টি বড় নদী পদ্মা এবং যমুনা, এই 2 নদীর পানি বাড়ার সাথে সাথে তীব্র ভাঙন শুরু হয়। এবং তারা বলছেন যে তারা এরই মধ্যে 15টি স্থানকে তারা চিহ্নিত করেছেন ঝুঁকিপূর্ণ স্থান, এবং ওইসব স্থানগুলিতে তারা জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছেন এবং সেখানে জিও ব্যাগ দিয়ে তারা ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। তবে যারা ক্ষতিগ্রস্ত, যারা বাড়িঘর হারিয়েছেন, তারা কিন্তু অসহায়, নিঃস্ব অনেক মানুষজন কিন্তু বিভিন্ন আশ্রয় এই কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে এবং কেউ কেউ আছেন অন্যের বাড়িতে এগিয়ে আশ্রয় নিয়েছে। এখন যারা ভাঙন হুমকিতে আছেন তাদের একটা সংখ্যা, তারা বলছেন যে যদি তাদের ভেঙে যায় তারা কোথায় যেতে পারবেন। এদিকে যে দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ার কারণেও কিন্তু পানি আরো বাড়ছে এবং ভাঙনের তীব্রতাও কিন্তু আরো বেড়ে গেছে। তো পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি বলছেন যে তারা যে ঝুঁকিপূর্ণ স্থানগুলি যেমন চিহ্নিত করেছেন এবং সেখানে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করেছেন। এর বাইরে উপজেলা প্রশাসন বলছেন যে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে তারা আর্থিক এবং সহায়তা দিচ্ছেন, এবং তারা বলছেন যে ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদেরকে তারা যেন সেই ক্ষতির হাত থেকে বাঁচে সেই দিকটা তারা কিন্তু লক্ষ্য রাখছেন। তো আমরা যে যেমনটি দেখছেন আসলে যেভাবে ভাঙছে, এই ভাঙনটা হয়তো এখন আপৎকালীন কোনো কাজ করা যাবে, পানি উন্নয়ন বোর্ড হয়তো কাজ করতে পারবে, কিন্তু স্থায়ী যে ব্যবস্থাপনার দাবি আছে এখানকার মানুষের, তারা বলছেন যে স্থায়ী ব্যবস্থাপনা না হলে হয়তো এই অঞ্চলের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো আছেন আপনি আমাদের সঙ্গে থাকবেন, হয়তো আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, যমুনা নদীর ভাঙনের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির। এদিকে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমর ও ব্রহ্মপুত্র সহ 18টি নদ নদীর বিভিন্ন এলাকায় ভাঙন চলছে। এর মধ্যে তিস্তার ভাঙনে গত 2 সপ্তাহে 19টি বাড়ি বিলীন হয়েছে, হুমকিতে 2 শতাধিক ঘর বাড়ি। এলাকার মানুষ জানান যে জেলার সবকটি নদ নদীতে ভাঙন শুরু হয়েছে। তবে তিস্তার তীব্র ভাঙনে রাজারহাটে বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ ও চর তৈয়বখা এলাকায় 2 সপ্তাহ বিলীন হয়েছে 19টি বসতঘর।
ভাঙনের ঝুঁকিতে আছে আরও 200-রও বেশি বাড়ি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টি মসজিদ। এই অবস্থায় দিশেহারা নদী তীরের মানুষ। এছাড়াও তিস্তা ধরলার ভাঙনের কবলে পড়েছে যাত্রাপুর, শারডোভ, আরাজি, পলাশবাড়ি সহ বিভিন্ন এলাকা। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদী রক্ষার দাবি জানিয়েছেন ভাঙন কবলিতরা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন বিভিন্ন এলাকার 30টি পয়েন্টে প্রায় 2 লাখ জিও ব্যাগ ফেলা হয়েছে। ভাঙার পরে আরো 15-20টা বাড়ি আসিল, তাকে ভাঙিয়ে নিয়েছে। আমরা খুব একটা অসুবিধাতে আছি। গাছ গোছালি, হ্যাঁ, পাট ধান বিছন যারা ফেলাইছে এগুলো সব ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদের এই কুড়িগ্রাম জেলায় একটি নদী প্রবাহিত হয়ে গেছে। দেখা যাচ্ছে যে 9 মাস ধরে গড়ি আর 3 মাস ধরে ভেঙে নিয়ে যায়। এই আমাদের অবস্থা। আমরা যে স্কুল কলেজ যাব, এই যে যাওয়ার মতো একটা রাস্তাঘাট, কোনো কিছুর ব্যবস্থা নাই। জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বকশীগঞ্জের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনের শুনানির জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুজ্জামান গামা জানান, বৃহস্পতিবার দুপুরে জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে নূর মোহাম্মদকে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তানজিনা আক্তার এই আদেশ দেন। গত 27 জুন রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং এর আগে ঢাকার তেজগাঁ থানায় সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থানায় একটি মামলা হয়েছিল নাশকতার। সেই মামলায় তাকে অ্যারেস্ট হওয়ার পরে আজকে জামালপুরের বকশীগঞ্জ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, শুনানি দেখানো হয়েছে। পরবর্তী তারিখ 14 তারিখ এই মাসের নির্ধারণ করেছে তার জামিন শুনানির জন্য। ইতিমধ্যে আমরা আশা করি তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ড করবে। জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে 5 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, 2012 সালের 11 ডিসেম্বর রাতে 1 লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী ইসমতারা খাতুনকে গলা টিপে হত্যা করেন আনোয়ার হোসেন। ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় 6 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। মেহেরপুরের শাশুড়িকে হত্যার দায়ে জামাইকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও আসামিকে 50,000 জরিমানা অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আলী মাসুদ শেখ এই রায় দেন। দণ্ডিত হাউস আলী গাংনী উপজেলার 16 টাকা গ্রামের বাসিন্দা। 2016 সালে স্ত্রী তালাক দেয় শ্বশুরবাড়িতে গিয়ে ক্ষোভ দেখান হাউস আলী। এক পর্যায়ে শাশুড়ি ফুল সুরাতনের শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তার শরীরের 70 ভাগ পুড়ে যায়। পরদিন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের মেয়ে আম্বিয়া খাতুন তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। নেত্রকোনায় কিশোর জাকির হোসেন হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া তাকে 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মরিয়ম মুন মজুরি এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ জনি সদর উপজেলার রাজুর বাজার এলাকার বাসিন্দা। 2016 সালের 15 অক্টোবর জাকির হোসেন আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হন। দুদিন পর রাজুর বাজার এলাকার একটি বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মামলা হলে আসামি জনিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সে জানায় ধারের টাকা ফেরত না পাওয়ার ক্ষোভে জাকিরকে হত্যা করে সে। সিরাজগঞ্জে এক ফার্মেসি মালিককে কুপিয়ে হত্যা ও ছিনতাইয়ের মামলায় 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 20,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ 3 আদালতের বিচারক নজরুল ইসলাম খান এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো শাহাদাত হোসেন কুতুম, তারা মিয়া, ইমরান, উজ্জ্বল, রিকো, গোলাম এবং টোকাই মনির। রায় ঘোষণার সময় 7 আসামি পলাতক ছিল। তাদের গ্রেপ্তারের ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে আদালত। নিহত সাধন কুমার চক্রবর্তী শহরের বাজার স্টেশন এলাকায় একটি ফার্মেসির মালিক ছিলেন। 2010 সালের 14 অক্টোবর আসামিরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং টাকা ও সাইকেল ছিনিয়ে নেয়। পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খুলনা পুরাতন জেলা কারাগার থেকে ইমন মাঝি নামের এক হাজতে উঁচু দেয়াল টপকে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার বিকেলে হাজতি ও কয়েদি গণনার সময় তার পালিয়ে যাওয়ার ঘটনাটি জানতে পারে জেলা কারাগার কর্তৃপক্ষ। পরে সিসিটিভির ফুটেজ যাচাই বাছাই করে দেখা যায় দুপুরে ইমন মাঝি পুরাতন কারাগারের মহিলা ওয়ার্ডের পাশে দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। এ সময় তার গায়ে কালো রঙের টি শার্ট ও ট্রাউজার ছিল। ইমন মাঝি নগরী সোনাডাঙ্গা থানার একটি চুরির মামলার বিচারাধীন আসামি। গাইবান্ধা জেলা শহরের পুরাতন জেলখানা মোড় থেকে ব্রিজ রোডের ইসলামিয়া শিক্ষালয় পর্যন্ত অধিগ্রহণ করা জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার জেলা শহরের ব্রিজ রোডে স্থানীয় জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ব্রিজ রোড একটি বাণিজ্যিক এলাকা হওয়ার পরে অন্যান্য এলাকার তুলনায় তারা জমির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এই ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেন তারা। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।